হাসিনা এখন প্রতারকদের আশ্রয়স্থল। বিশৃঙ্খলা করলে হাত ভেঙে ফেলা হবে, বিএনপিকে ছাত্রলীগের হুঁশিয়ারি। কারাগারে থাকা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। সীমান্তে আরো 2 বাংলাদেশি হত্যা করেছে হানাদার বিএসএফ। এখন দেখবেন বিস্তারিত সংবাদ। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু খুনি, চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, ধর্ষক আর জঙ্গিদের আশ্রয়স্থল না, তিনি এখন ভণ্ড, বাটপার আর প্রতারকদেরও আশ্রয়স্থল। তার শাড়ির আঁচলের নিচে সমাজের কিছু লোক মানুষের সাথে দেদারসয় প্রতারণা ও বাটপারি করে যাচ্ছে। মাঝে মধ্যে কয়েকজন ধরাও পড়ছে। গত বছর দেখা গেছে, মহামারী করোনার সময় দেশের মানুষ যখন প্রতি মুহূর্তে করোনার ভয়ে আতঙ্কিত থাকছে, ঠিক সেই সময়ও শাহেদ করিম নামে হাসিনার পালিত এক প্রতারক করোনা চিকিৎসা নিয়ে মহাপ্রতারণা করেছে। করোনার চিকিৎসার নামে শাহেদ তার হাসপাতালে সার্টিফিকেট বাণিজ্যের আখড়ায় পরিণত করেছিল। এই শাহেদ ধরা পড়ার পর বেরিয়ে এসেছে সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয়ের করা দীর্ঘদিনের প্রতারণার ভয়াবহ ঘটনা। শাহেদের অভিনব প্রতারণার কৌশল দেখে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিস্মিত হয়েছে। কিন্তু শাহেদ ধরা খেলেও তার পেছনে যারা ছিল তারা আছে ধরা ছোঁয়ার অনেক বাইরে। কিন্তু শাহেদই শেষ না, শাহেদ শেষ নয়। তার মতো আরো বহু প্রতারক আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ে। মাঝে মধ্যে কয়েকজন ধরা পড়ে। গত 2 দিন আগে হাসিনার আশ্রয়ে থাকা এর্তেজা হাসান নামে কথিত এক ডক্টর ও সাংবাদিক ধরা পড়েছে। এই এর্তেজা কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেয়নি, তারপরও নামের আগে ডক্টরেট ব্যবহার করে। এই ভণ্ড জীবনে কখনো সাংবাদিকতা করেনি, তারপরও 2টি পত্রিকার দোকান খুলে বছরের পর বছর চাঁদাবাজি, জালিয়াতি ও মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে। আর এই ভণ্ড ও প্রতারক এর্তেজার খুঁটির জোর হলো গণভবন। হাসিনাকে খুশি করতে সে জননেত্রী শেখ হাসিনার ধর্মচিন্তা নামে একটি বইও লিখেছেন। জানা গেছে এই প্রকাশের পর ভণ্ড এর্তেজা হাসিনার আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। উপহার স্বরূপ শেখ হাসিনা তাকে দলের শিল্প বিষয়ক কমিটির সহকারী ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ দেন। এমনকি বর্তমানে এর্তেজা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। খোঁজ নিয়ে জানা গেছে, এর্তেজার পত্রিকা যারা কাজ করে সে কাউকে ঠিকমতো বেতন দেয় না। অনেকেই বেতনের টাকা না পেয়ে চাকরি ছেড়ে চলে আসে। কয়েকজন সাংবাদিক তাদের পাওনা টাকা চাওয়ায় এর্তেজা তাদেরকে পিস্তল দিয়ে গুলি করারও হুমকি দিয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট করে তাদেরকে মাদকাসক্ত বানানোরও চেষ্টা করেছিল। জানা গেছে এমন কোনো প্রতারণা নাই যা সে করেনি। এমনকি দখল বাণিজ্যের জগতেও এর্তেজার নাম আলোচিত আছে। আর সবই করছে সে ক্ষমতার প্রভাব দেখিয়ে। আর সাধারণ মানুষও তাকে ভয় পায়, কারণ হাসিনা থেকে শুরু করে সরকারের এমন কোনো ব্যক্তি নাই যার সাথে সে ছবি তোলেনি। এই ছবিকে কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা ও বাটপারি করে আসছে। সর্বশেষ আসিয়ান গ্রুপের জমির টাকা না দিয়ে দলিল করার দায়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর্তেজার গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে একই প্রশ্ন, শেখ হাসিনা কি তাহলে এখন প্রতারকদের আশ্রয়স্থল? তার আঁচলের নিচে আর কত প্রতারক আছে? এদিকে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। এই গণমিছিল থেকে ঢাকা শহরে কোনো প্রকার বিশৃঙ্খলা ও হয়রানি করা হলে এর দাঁত ভাঙা জবাব দেবে বাংলাদেশ ছাত্রলীগ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মেট্রো রেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এই হুঁশিয়ারি দেয় ছাত্রলীগ। ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, মেট্রো রেল উদ্বোধনে আমরা যখন রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে শেখ হাসিনার আরেকটি অর্জন উদযাপন করছি, তখনও ওই অপশক্তি পেট আত্মাদের অন্তরে জ্বালা শুরু হয়েছে। সে জ্বলার জ্বালায় তারা আগামীকাল ঢাকা শহরে নৈরাজ্যের পরিকল্পনা হাতে নিয়েছে। তারা আগামীকাল যদি গণমিছিলে নামে বিশৃঙ্খলা ও হয়রানি করার চেষ্টা করে, তাহলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। শেখ ওয়ালি আসিফ ইনান আরও বলেন, যদি একটি রিকশায়, একটি গাড়িতে, একটি সরকারি স্থাপনায় কেউ হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপনাদের সকলকে নির্দেশনা দিচ্ছি, তাদের শক্ত হাতে প্রতিহত করুন। কাল যে হাত ঢাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, সেই হাত ঢাকা শহরের মানুষ ভেঙে ফেলবে। অন্যদিকে রাজধানীর পল্লবী থানা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটনায় করা মামলায় কারাগারে আটক থাকা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম মামলার চার্জশিট গ্রহণ করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার এ সংক্রান্ত তামিল প্রতিবেদনে দাখিলের জন্য 2 ফেব্রুয়ারির দিন ধার্য করেছে আদালত। এদিকে আজ নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানায় পৃথক 3 মামলায় রিজভীকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয় রিজভীকে। তবে পল্লবী থানায় এ মামলায় পলাতক রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পল্লবী থানার মামলার অভিযোগ থেকে জানা যায় 2020 সালের 22 ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় রিজভী সহ বিএনপির 69 নেতাকর্মী পুলিশকে হত্যার উদ্দেশ্যে 3-4টি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এই ঘটনায় পল্লবী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। 2022 সালের 29 জুন পল্লবী থানার এসআই নুরে আলম সিদ্দিকী বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে রিজভী সহ 69 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে রিজভী সহ 13 জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এর মধ্যে 6 জন জামিন নেন। আজ রিজভী সহ 7 জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এছাড়া বিস্ফোরক আইনের মামলার চার্জশিট দেখিলাম বলে স্বাক্ষর করে বিচারের জন্য বদলির আদেশ দেন আদালত। অপরদিকে বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে 2 বাংলাদেশি নাগরিক হত্যা করেছে ভারতীয় হানাদার বিএসএফ। বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে 888 নং মেল পিলারের কাছে বাংলাদেশ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত 2 বাংলাদেশি হলেন ইউপির পূর্ব ফকিরাপাড়া গ্রামের আব্দুল সালামের ছেলে নাজির হোসেন মংলু ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদেক হোসেন। এই ঘটনায় আরও একজন পায়ে গুলিবিদ্ধ ছিলেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তি পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী প্রতিনিয়ত বাংলাদেশিদের গুলি চালিয়ে অথবা ধরে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। ভারত বাংলাদেশ সীমান্তে যেভাবে ভারতীয় বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে, দুনিয়ার আর কোনো সীমান্তে এমন ঘটনা ঘটে না। এমনকি ভারতের সাথে নেপাল, ভুটান এবং পাকিস্তান সীমান্তে কখনো বিএসএফ হত্যা করে প্রতিবেশী দেশের নাগরিক হত্যা করার সাহস দেখায় না। একমাত্র বাংলাদেশ সীমান্ত ব্যতিক্রম। ভারতের অনুগত শেখ হাসিনা সরকার সীমান্তে হত্যার বিষয়ে কোনো রকমের প্রতিবাদ না করায় প্রতিনিয়ত বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সীমান্তে 888 নং পিলারের অধীন 8 নম্বর সাব পিলার এলাকায় তারা কাজে গিয়েছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান 2 বাংলাদেশি। পরে গুলিবিদ্ধ হয়ে নিহত 2 বাংলাদেশির লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন অন্যান্যরা। এই বিষয়ে জানতে চাইলে 61 বিজেপি দোলাপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জলিল কোনো মন্তব্য করতে রাজি হন।